স্বাগতম। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজ সারা পৃথিবীতে পালিত হচ্ছে প্রেস ফ্রিডম ডে বা মুক্ত গণমাধ্যম দিবস। সবাইকে মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা জানাই। যদিও আমি জানি বাংলাদেশে আমার অসংখ্য সাংবাদিক ভাই বোনেরা অসম্ভব রকম নিদারুণ নিপীড়নের মধ্যে রয়েছেন। মাত্র কদিন আগেই ৩ জন সাংবাদিকের চাকরি গেছে শুধুমাত্র প্রশ্ন করার অপরাধে। অসংখ্য সাংবাদিক মাথার উপর মামলা নিয়ে দিন কাটাচ্ছে, অনেকেরই চাকরি নেই এবং অনেকে আছে জেলখানায়, অনেকে পালিয়ে বেড়াচ্ছে। কোথাকার কিছু লোক এসে বাংলাদেশের গণমাধ্যম একেবারে দখল করে নিয়েছে এবং কণ্ঠ রোধ করে ধরেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। আগে বলা হতো বিটিভি, যার স্বাধীনতা ছিলই না বললে চলে, সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থাকতো, কিন্তু বেসরকারি চ্যানেলগুলো এক ধরনের স্বাধীনতা উপভোগ করতো সীমিত পরিসরে হলেও। এখন কোথাও কারো কোনো রকম কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা যে নেই সে কথাটি বলারও তাদের স্বাধীনতা নেই। এই অবস্থায় আজ বাংলাদেশের গণমাধ্যম এবং মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে। এটি কি মুক্ত গণমাধ্যম দিবস নাকি মুক্ত বাস দিবস? এই প্রশ্নটি আমি রাখছি, কারণ আমি আপনাদের কাছে এমন কিছু জিনিস, এমন দু একজন সহকর্মীর কথা তুলে ধরতে চাই, তারা যে কত অসহায় জীবনযাপন করছে এই মুহূর্তে বাংলাদেশের এই সংবাদকর্মীরা, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং অসম্ভব রকম আতঙ্কের মধ্যে রয়েছে তারা, কিভাবে সেগুলি আপনারা দেখবেন। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যারা থাকছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক শাহজাদা পারভিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখলাম যে হেফাজত বিরাট এক সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। আমরা দেখেছি একটি নারী প্রতিকৃতিতে জুতো পেটা করা হচ্ছে, খুবই সিম্বলিক এটি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আমি প্রথমে শুরু করতে চাই বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। শরীফুজ্জামান শরীফ, আপনি কেমন দেখছেন গণমাধ্যমের স্বাধীনতা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। গণমাধ্যম মানুষের জীবনের যে সংকটগুলো আছে, রাষ্ট্রের যে সীমাবদ্ধতা, দ্বিচারিতা, এটা মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে গণমাধ্যমের। আমাদের এখানে গণমাধ্যম কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে। কখনো কখনো রাষ্ট্রের পারপাস সার্ভ করতে গিয়ে রাষ্ট্রের কণ্ঠকে নিজের কণ্ঠ বলে প্রচার করতে গিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। আবার কখনো কখনো যারা এই কাজটি করতে পারেনি তারা তাদের জীবন বিসর্জন দিয়েছে, তাদের জীবন চলে গেছে। আবার এই মুহূর্তে আলোচনা করতে গিয়ে মনে পড়ছে খুলনার সাংবাদিক মানিক সাহাকে হত্যার পর খুলনা প্রেস ক্লাবে একটা ব্যানার টানিয়ে রাখা হয়েছিল। ব্যানারের স্লোগান ছিল বিচার পাই না তাই বিচার চাই। বাংলাদেশের বহু জায়গায় গণমাধ্যমের কর্মীরা, সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, কিন্তু তারা বিচার পায়নি। রাজনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারের পরিবর্তন, এই জায়গাটায় কখনো কখনো দু একটি ইন্ডিকেটর আমরা ইমপ্রুভমেন্ট দেখলেও সামগ্রিকভাবে গণমাধ্যম পুঁজির কাছে, রাষ্ট্রের কাছে অথবা পেশি শক্তির কাছে তাকে এক ধরনের বশ্যতা স্বীকার করেই চলতে হয়েছে। আমরা যখন আলোচনাগুলো করি অবশ্যই ১.৫ দশকের একটা শাসনের কথা আসবে এবং এই ১.৫ দশকের শাসনের পর নতুন পথের যাত্রা শুরু করার অদম্য আকাঙ্ক্ষাও আসবে। গত ১৫ বছর গণমাধ্যম ওই যে টক ঝাল মিষ্টির মতো, গণমাধ্যমের কেউ কেউ লাঞ্ছিত হয়েছে, কেউকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, এটাও যেমন সত্যি। আবার গণমাধ্যমের কেউ রাতের বেলায় প্রধানমন্ত্রীর প্রেস টিমের সাথে
সেহেরি পার্টিতে গিয়ে উল্লাসে ছবি পোস্ট করেছেন, এটিও সত্য। আবার তার ভেতর থেকেও কেউ কেউ অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করেছেন, তাও সত্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর চারিদিকে দেখা যাচ্ছে একটা শুনশান নীরবতা, কোথায় যেন একটা চাপ অনুভব করছে। আমরা যে গণমাধ্যমগুলোতে যাই, আপনাদের সহকর্মীদের কাছে জিজ্ঞেস করি কেমন আছেন, তারা মুখে হাসি দিয়ে বলে ভালো আছি, কিন্তু তার বুকের ভেতরে একটা শব্দ শুনতে পাই যে ভেতরটা সম্ভবত এক ধরনের আওয়াজ হচ্ছে, এবং সেটি একটা ভীতিকর আওয়াজ। গণমাধ্যমের এই জায়গাটা এসেছে, গণমাধ্যমের সামনে গিয়ে একদল মানুষ তার পছন্দ না বলে সেখানে গরু জবাই করছে, উৎসব করছে, গণমাধ্যম বন্ধ করে দেওয়ার কথা বলছে। একটা দেশের প্রায় 250 সাংবাদিক, যাদের মধ্যে আগের সরকারের নানা রকমের সুযোগ সুবিধা পাওয়া এই ধরনের মানুষও আছেন, আবার সুযোগ সুবিধা গ্রহণ করেননি, লড়াই করেছেন এই ধরনের মানুষও আছেন। প্রায় 2.5 শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি, তাদের অনেকেই জেলে আছেন। প্রশ্ন করার কারণে চাকরি চলে যাচ্ছে। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর পাশাপাশি নতুন একটা উপদ্রব, মব ট্রায়াল, মব ভায়োলেন্সের নামে গণমাধ্যমকে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে, এবং চেষ্টা করে অনেকটা সফলতাও এসেছে। আপনি এখন সোশ্যাল মিডিয়াতে কতগুলো খবর পাবেন, কিন্তু গণমাধ্যমে মেইন স্ট্রিমের যে গণমাধ্যম, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে সরকার এবং রাজার ভজনে কে কত বেশি সামনে এগোতে পারে। আপনি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে, আপনি মিডিয়া যদি দেখেন, দেখবেন একটা নতুন রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পায়নি, প্রতিদিন তাদের সংবাদ কত বেশি প্রচার করা যায়, একটা প্রতিযোগিতা। এবং তারা ভোর রাতে উঠে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট দিচ্ছে সেটি নিয়ে স্ট্যাটাস দেওয়া, এবং তার উপরে সম্পাদকীয় ইত্যাদি ইত্যাদির ভেতর থেকে আমার কাছে যে বার্তাটি আসে, বাংলাদেশের গণমাধ্যম রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে তাদের চ্যালেঞ্জের জায়গাটা, নতুন নতুন চ্যালেঞ্জের ক্ষেত্র তৈরি হয়, এবং মিডিয়ার মালিকরা তারাও এত নগ্নভাবে নিজেদেরকে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার কথা বলে এত দৃষ্টিকটু বন্দনায় লিপ্ত হয়, যেগুলো আসলে অসহনীয় এবং অসহ্য। একই সাথে গণমাধ্যমের যে ইমেজ, মানুষের কাছে যে গণমাধ্যমের দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব থেকে তারা সরে যায়। 5ই আগস্টের আগে যে সমস্ত গণমাধ্যমের মালিকরা শেখ হাসিনার সাথে দেখা করে তাকে সহযোগিতার কথা বলেছিল, আজকে তাদের অনলাইন অথবা অন্যান্য যে সংবাদ পরিবেশন দেখলে আপনি বুঝতে পারেন যে গিরগিটির মতো কত স্বল্প সময়ের মধ্যে তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছে। মালিকদের কথা বলছি। আবার এর ভেতর থেকেও কেউ কেউ দুই একটা কথা বলার চেষ্টা করছে। আমি এক কথায় যদি বলি, রেজিম চেঞ্জ হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের স্বাধীন গণমাধ্যম, মুক্ত গণমাধ্যমের যেটা বলছেন, এটা আসলে মুক্ত থাকে না। কোনো না কোনোভাবে হয়তো হাতে তার শেকল পরানো থাকে, অথবা পায়ে শেকল পরানো থাকে। আমরা তার চেহারার দিকে তাকালে সেটি আমাদের চোখে আসে না, আমরা সেটি বুঝতে পারি। জি, অনেক ধন্যবাদ। খুব চমৎকার করে বলেছেন। আসলেই খুব কম, মানে কম সময়ই বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, যেখানে আগে বলা হতো যে গণমাধ্যমে কণ্ঠ রোধ করা হয়েছে আগের সরকারের আমলে, আওয়ামী লীগ রেজিমে, যদি আওয়ামী লীগ রেজিমে কণ্ঠ রোধ করা হয়ে থাকে, এখন তাহলে কি হচ্ছে? শাহজাদা পারভীন। ধন্যবাদ সুলতানা। শরীফ ভাই আসলে খুব সুন্দর করে বর্তমান যে পরিস্থিতি সেটি বলেছেন। কিন্তু আমার কাছে আজকে আপনি বলছেন যে মুক্ত গণমাধ্যম দিবস, আমার কাছে তো মনে হচ্ছে যে গণমাধ্যম মুক্ত দিবস এটাই হওয়া উচিত আজকে। কারণ বাংলাদেশে এখন শত শত সাংবাদিক বেকার, জেলে আছে,
আপনি শরীফ ভাই বলছিলেন যে 3 জন সাংবাদিকের চাকরি শুধুমাত্র প্রশ্ন করার কারণে চলে গেছে, তো সেইখানে আসলে সাংবাদিকদের কি অবস্থা? সেই অবস্থা কি আমরা মানে এত বছর আমরা সাংবাদিকতা কম বছর করছি না, আমরা তো কখনোই, হ্যাঁ সরকার এসছে গেছে, কিন্তু এরকম পরিস্থিতিতে তো কখনো বাংলাদেশের মানুষ পড়েনি, কোনো পেশার মানুষই পড়েনি, শুধু সাংবাদিক না। আপনি দেখেন প্রতিটা পেশারই কিন্তু সেম অবস্থা, প্রতিটা পেশায় মানে শত শত মানুষের চাকরি নাই, হাজার হাজার মানুষের চাকরি নাই, শত শত হাজার হাজার শ্রমিক বেকার। তো এইরকম একটা পরিস্থিতিতে গণমাধ্যম মুক্ত দিবস, আমি তো সেটাই বলবো। তো সেটা আসলে ঠিকই আছে, গণমাধ্যম মুক্ত দিবসই আসলে হচ্ছে এখন বাংলাদেশ যে পরিস্থিতি সেটাই। তো এই পরিস্থিতিতে আসলে আমরা মানে কি বলবো যে কিছু আশা যে সরকারের কাছ থেকে, মানে মানুষের অনেক প্রত্যাশা ছিল, হ্যাঁ যে আগের সরকার ফ্যাসিস্ট ছিল, তাদের ভাষায় ফ্যাসিস্ট ছিল, গণমাধ্যমে অনেকের কথা ছিল যে কথা বলতে পারে না, ছিল কিছু কিছু ক্ষেত্রে তো থাকেই। আপনি বলেন যে পৃথিবীর কোন দেশে শতভাগ গণমাধ্যম স্বাধীন আছে? কোনো দেশেই কিন্তু নাই। কিন্তু তারপরেও বাংলাদেশে স্বাধীনতা ছিল, হয়তো বিটিভিতে ছিল না, কিন্তু বেসরকারি টেলিভিশন গুলোতে আমরা যথেষ্ট রকমের কাজ করেছে। হ্যাঁ আপনি এখন বলবেন যে আমি সরকারি দলীয় নিউজ, এখন সরকারি দলীয় নিউজ এটা তো আর আমার বিষয় না, এটা তো আমার বিট। প্রত্যেকটা সাংবাদিক এখন যারা প্রধান উপদেষ্টার নিউজ কভার করছে, এটা তো পেশাগত দায়িত্ব, পেশাগত কারণেই সে এই নিউজ গুলা কভার করছে। সেম আমরাও সেরকমই পেশাগত কারণে, এখন দীর্ঘদিন যদি একটা সরকার থাকে সেটা কি আমাদের সমস্যা? সেটা তো আমাদের সমস্যা না, আমাদের পেশারও সমস্যা না, আমাদের যে কাজ এটাই আমরা করেছি। এখন এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আর কি বলবেন? এখন আমি কোনো অপরাধ করিনি, আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কিছুই নেই, সেখানে আমার প্রেস কার্ড বাতিল, আমার ব্যাংক হিসাব তলব করা হচ্ছে, আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তারপরে তো 5 আগস্টের পরে তো ঘরেই বসে আছি, চাকরির কথা তো বলা মানে এটা ভাবা তো আসলে স্বপ্নের ব্যাপার এই সময়টা। তো যতদিন এই সরকার থাকবে বা এই গভর্নমেন্ট তাদের কাজ যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রম যদি তারা চালিয়ে যায় তাহলে মানে সাংবাদিক বলেন, হাজার হাজার গার্মেন্টস শ্রমিক বলেন, অন্যান্য পেশার লোকজন বলেন, তাদের তো আসলে কথা বলার, তাদের পক্ষে কথা বলার মতো একটা লোকই তো নাই। আগে তো তাও মানুষ মানববন্ধন করছে, যে কোনো মানে ভাবে প্রতিবাদ করেছে, কিন্তু এখন তো আপনি সেটাও করতে পারছেন না। আপনি কি প্রতিবাদ করতে পারছেন? এটা তো মানে সেটা চিন্তাও করছে না, এবং অলরেডি সবাই সেলফ সেন্সারে চলে গেছে, সেভাবেই তারা সবকিছু আসলে করছে। এবং আপনি দেখেন যে এই যে গণমাধ্যম, আমরা কয়েকদিন আগে সবাই বললাম যে উপদেষ্টা যে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয় নিয়ে আমরা কথা বললাম যে হ্যাঁ এই বিষয়টা এসছে, কিন্তু একই সমস্যা তো প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও আমরা বলতে পারি। উনিও তো ক্ষমতায় থেকে গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, উনি ক্ষমতায় থেকে গ্রামীণ পাওয়ার জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন। তো সেক্ষেত্রে কি কি হলো? তাহলে কি তার এখানে ইন্টারেস্ট নাই? এখানে কি এই বিষয়টা কি আনে না? কোনো সাংবাদিক কি প্রশ্ন করতে পেরেছে এখানে যে সজীব ভুইয়ারটা যদি অন্যায় হয় এইটা কেন অন্যায় হবে না? এবং উনি নিজের পদে এসে, প্রধান উপদেষ্টার পদে এসেই উনি গ্রামীণ ব্যাংক থেকে ব্যাংকের সুদ মকুব করে নিয়েছেন, উনি ওনার সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। হ্যাঁ আগের সরকারগুলো থাকতো রাজনৈতিক সরকার, তাদের নামে রাজনৈতিক মামলাগুলো থাকতো, কিন্তু এই সরকার তো রাজনৈতিক সরকার না। তো সেই জায়গায় এই সরকারও কিন্তু রাজনৈতিক সরকারদের মতোই উনিও ওনার মামলাগুলো সব প্রত্যাহার করে নিলেন। উনি তো ন্যায় বিচারের কথা বলে এসেছেন, উনি তো বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। তো উনি কি বৈষম্য কমিয়েছেন না বাড়িয়েছেন, কি করেছেন? এই প্রশ্ন আপনার কাছে আমার থাকছে। জি দেখুন শরীফুজ্জামান এবং শাহজাদা পারভীন, আমি আপনারা দুজনে আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, আমি বাংলাদেশে সাংবাদিকতা করেছি প্রায় 30 বছর। প্রতিটি গণমাধ্যমে কম বেশি আমার সহকর্মীরা আছে, জুনিয়র আছে, সিনিয়র আছে, এমনকি এই যে চাকরি হারানো মিজান, আমি তার অ্যাসাইনমেন্টের এডিটর ছিলাম, একটা নিরেট আপাদমস্তক পেশাদার রিপোর্টার সে। একসময় সে আমারও কলিগ ছিল এই ছেলেটা। এরকম আমরা সবাই কিন্তু কম বেশি সবাইকে চিনি,
এবং কে আপোষ করেছে, কে আপোষ করেনি, কে তার কণ্ঠ রুদ্ধ হতে দেয়নি, কে মাথা নিচু করেনি, আমরা কিন্তু সবাই কম বেশি জানি। কিন্তু এখন মানে আমি এমন এমন কিছু মেইল পাই এমন আমার সহকর্মীদের কাছ থেকে, যা ভাষায় প্রকাশ করার মতো না। মানে এত নিদারুণ কষ্টে তারা আছে। আমি একটা মেইল আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটি আমি আজকের জন্য রেখেছি, কালই আমি এটি পেয়েছি। যে আমি বলেছি তাকে, সে অসম্ভব রকম হতাশায় ভুগছে, কারণ তার চাকরি আছে কিন্তু তাকে কোনো কাজ করতে দেয়া হচ্ছে না। হ্যাঁ, তার টক শো হতো, সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি একজন খুবই পেশাদার সাংবাদিক, আপনারা নাম বললে সবাই চিনবেন, কিন্তু তাকে কাজ করতে দেয়া হচ্ছে না। এরকম অসংখ্য সাংবাদিক আছে যাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না। তিনি আজকে আমাকে যেটি লিখেছেন, তিনি খুব হতাশায় ভুগছেন। আমি তাকে বলছিলাম তুমি আমার এখানে এসে বেরিয়ে যাও। তারপর সে আমাকে লিখেছে, সুলতানা আমি বেতন পাই কাটায় কাটায় ৭০,০০০ টাকা। এই মুহূর্তে সারা জীবনের সঞ্চয় ব্যাংকে আছে ৪,৭৫,০০০ টাকা। বাসে ট্রেনে করে কলকাতা যাওয়া ছাড়া আমার আর্থিক সামর্থ্য কখনো ছিল না। এই বাস্তবতা আর পরের বাস্তবতা, সরকার আমাকে কোথাও যেতে দেয় না, অঘোষিত নিষেধাজ্ঞা। বুঝেন, অঘোষিত নিষেধাজ্ঞা। সরকার তো আমার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে দেখেছে, কোথাও কিছু পায়নি। তবুও গত 23 তারিখ ট্রাইব্যুনালে আরেকটি মামলা দিয়েছে। আমার হার্টে একটি রিং পরাতে হয়েছে 6 মাস আগে। আর কত দেখাবো ভালো আছি, এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত। শরীফুজ্জামান। এই ধরনের খবরগুলো আমরাও শুনি, আমাদের সঙ্গে যাদের কথা হয়, আমাদের আন্দোলনের, ছাত্র আন্দোলনের সহকর্মী, অথবা গণমাধ্যমে কথা বলতে এসে পরিচয়ের সূত্র ধরে আপনজন হয়ে ওঠা অনেক মানুষ তাদের যন্ত্রণার, তাদের বুকের ভেতরের সঞ্চিত কষ্টগুলো আমাদের কাছে বলেন। আমাদের রাষ্ট্র কখনো কখনো বুঝতে পারে না যে একজন মানুষের একটা চাকরি কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা কিন্তু চাকরি নিয়ে, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা শুরু। কিন্তু এই সময়কালে বহু মানুষ চাকরি হারিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি কোনো কোনো অপরাধের প্রতিকারের সরকারের মাথার ভেতরে কাজ করছে, তাকে চাকরিচ্যুত করাই হচ্ছে একমাত্র সমাধান অথবা একমাত্র শাস্তি। একজন পুলিশ কর্মকর্তা, তিনি পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করেছে, তার ট্রেনিং শেষ, 3 দিন বাকি আছে, বলা হলো তিনি হাঁটার সময় একটু কোমর বাঁকা করে হেঁটেছেন, অথবা ক্যান্টিনে গিয়ে ভাত খাওয়ার সময় ভাত ছিটিয়েছেন, অথবা কোনো একটা উচ্চস্বরে শব্দ করেছেন, এবং তার জন্য তার চাকরির থেকে বের করে দিলাম। একজন মানুষকে চাকরির থেকে বের করে দেওয়া শুধুমাত্র একজন মানুষ নয়, একটা পরিবারের উপরে কি ধরনের প্রভাব পড়ে আমাদের যারা শাসন করেন তারা বুঝতে পারেন না। যদি বুঝতে পারতেন তাহলে এই যে সংস্কৃতিটা, এটি বন্ধ হতো। এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস চালু করেছেন আমি কিন্তু সেটা কখনো মনে করি না। অনেক দিন ধরে এটি চলে আসছে, কিন্তু একটা খারাপ উদাহরণ আমি কত বছর কন্টিনিউ করব? আমি কি এখানে একটা পজিটিভ উদাহরণ তৈরি করতে পারতাম না যে সারদা পুলিশ একাডেমিতে যারা ট্রেনিং নিতে গিয়ে হইচই করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের 5 জনকে আমি শাস্তি দিয়েছি অন্য কোনো ভাবে, তাদের চাকরিটা টিকিয়ে রেখে। কিন্তু সেই কাজটি আমরা করলাম না। আমরা তাকে পথে নিয়ে আসার জন্য শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? মানুষ যাতে তার ভুলটা বুঝতে পারে এবং সংশোধিত হয়। আমি তার পেটে লাথি মারলাম, তার পরিবারটাকে রাস্তায় নামিয়ে দিলাম। অথচ আমরা এটি চাইনি। আমরা এই যে জুলাই অভ্যুত্থানে মানুষের যে আত্মদান, মানুষের যে আত্মত্যাগ এবং রাষ্ট্রের সীমাহীন নিপীড়নের বিরুদ্ধে মানুষের যে রুখে দাঁড়ানো, এর পেছনের উদ্দেশ্য ছিল আমাদের সোসাইটিটা ইনক্লুসিভ হবে, আমাদের সোসাইটিটা সবাইকে আমরা ধারণ করব। আমাদের এখানে যে ডেভিলরা আছে সেই ডেভিলদেরকে
আমরা আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি করব, কিন্তু মানুষ তার কথা বলার জায়গাটা পাবে, চিন্তার বহিঃপ্রকাশ, চিন্তার স্বাধীনতা পাবে। কিন্তু ক্রমশই আমরা দেখতে পাচ্ছি সংকটগুলো তীব্র হচ্ছে। আমি আমার অবজারভেশনটা আপনাকে বলি। আপনার কি মনে হয় না যে আসলে এরকমটি হওয়ার কথা ছিল? আপনারাই বরং একটা ভুল স্বপ্ন দেখেছিলেন, একটা ফাঁদে, একটা আপনাদের স্বপ্নের কোনো ঘাটতি নাই, মানে আপনার স্বপ্নে কোনো দুর্বলতা, স্বপ্নে কোনো সমস্যা বা কোনো ঘাটতি নেই, কিন্তু স্বপ্নটা খুব সহি, কিন্তু সেই সহি স্বপ্নটা একটা ভুল জায়গায়, ভুল সময়ে, ভুল লোকের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনাদেরকে এখন এই অনুশোচনা, এই উপলব্ধি, এই অনুতপ্ত বোধ আসে? প্রথমত বলি, আমি এর আগের যেটা বলতে চাচ্ছিলাম, আমার অবজারভেশনটা হচ্ছে 15 বছরের একটা স্বৈর শাসককে বিদায় করার পর, যেটাকে কেউ কেউ ফ্যাসিবাদ বলে, আমি সেখানে দেখতে পাচ্ছি 9 মাস বয়সের এক ফ্যাসিবাদ আস্তে আস্তে করে বড় হচ্ছে। 15 বছরের এক ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের যে স্বপ্ন ছিল, সেখানে 9 মাস বয়সের এক ফ্যাসিবাদ আস্তে আস্তে বড় হচ্ছে, যেখানে কথা বলার স্বাধীনতা, যেখানে চিন্তা করার স্বাধীনতা ক্রমশই সংকুচিত হচ্ছে। আজকে টিএকসিতে রাজু ভাস্কর্যের সামনে একজন নারীর একটি প্রতিকৃতি রেখে যে আচরণগুলো আমরা দেখেছি, এবং সেখান থেকে যে নারীদেরকে টার্গেট করে বক্তব্য দেওয়া হয়েছে, সেই নারীদের অনেকেই কিন্তু গত জুলাই মাসে নাহিদ ইসলামরা যখন ডিবি অফিসে ছিল, সেখান থেকে তাদেরকে মুক্ত করার জন্য সারা রাত ডিবি অফিসের সামনে যে নারী শিক্ষকরা দাঁড়িয়েছিলেন, যে নারী নেত্রীরা দাঁড়িয়েছিলেন, তাদেরকে টার্গেট করে আজকে জুতা ছোড়া হচ্ছে। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমি দেখতে পাচ্ছি, সেটিকে ডাইভার্ট করা হয়েছে, সেটিকে দখল করে নিয়ে যাওয়া হয়েছে, এবং পুরনো অনেক ঘটনার প্রতিশোধ নেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে হত্যা মামলার আসামি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন শমী কায়সার হত্যা মামলার আসামি। আপনি দেখতে পাচ্ছেন শাহরিয়ার কবির হত্যা মামলার আসামি। অথচ এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের সাথে সংযোগ থাকার কারণে, শেষের যে দুইজন, লাকি আক্তারের কোনো সংযোগ ছিল না, সে সিপিবির নেত্রী, গত 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য লড়াই এসেছিল। আপনি এই ঘটনার ভেতর থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনি একদিকে যেমন 71কে কাউন্টার করার জন্য 24কে দাঁড় করাচ্ছেন, যেটা যার আপনার আক্রোশের জায়গাটা কতটুকু এটি বোঝা গেছে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে জামাতের একজন নেতা তাড়া করছে, কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে আপনি যেভাবে ঘোরাচ্ছেন, এবং আপনি সেটাকে জাস্টিফাই করছেন যে তিনি তো আওয়ামী লীগ করতেন। তার মানে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা যদি আওয়ামী লীগ করেও, তাহলে জামাতের নেতারা তার গলায় জুতার মালা পরিয়ে ঘোরাতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এদেরকে ধরার জন্য কোনো পদক্ষেপ নেবে না। আমি মনে করি না যে বাংলাদেশের যে 1.5 দশকের জগদ্দল একটা পাথর, যে পাথরটা ভোট ছাড়া একটা দানবীয় শাসন এখানে কায়েম করেছিল, শাসকের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, তার বিপরীতে একটা আইনের শাসন, তুলনামূলকভাবে গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে রাস্তায় নেমেছিলাম। এই যে রাস্তায় নামাটা এবং ওই শাসনকে চ্যালেঞ্জ করাটা, তার বিরোধিতা করাটা, তার বিরুদ্ধাচারণ করাটাকে আমি কখনোই অন্যায় মনে করি না, এবং এর জন্য আমার কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই। কিন্তু স্বপ্ন ভঙ্গের বেদনা আছে যে আমাদের সম্ভাবনার যে জায়গাটি ছিল, আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা যে উদাহরণটা দেখিয়েছে, আমাদের থেকে 2-3 মাস আগে এই ধরনের একটা পরিস্থিতিতে তাদের সেখানেও একটা বিরাট পরিবর্তন এসেছে। তারপরে তারা তাদের দেশটাকে, দেশের রাজনীতিকে একটা সুস্থ ধারায় নিয়ে আসার জন্য মানুষের আকাঙ্ক্ষাকে তারা রেসপেক্ট করেছে, ছাত্ররা তার ক্লাসে ফিরে গেছে, যে যার কাজ করেছে। কিন্তু আমরা তো সেটি পারিনি।
আজকে প্রতিনিয়ত আমরা ডাক শুনি আমাকে আবার নাকি যুদ্ধে যেতে হবে। আমি প্রতিনিয়ত ডাক শুনি পরিবার থেকে একজন মানুষ বাইরে আসার পর তার পরিবার একটা দুশ্চিন্তার মধ্যে থাকে যে তার ওই পরিবারের সদস্যটিকে কোনো মব ভায়োলেন্সের মুখে পড়তে হচ্ছে কিনা। আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, এবং দেখতে পাচ্ছি বিদেশ থেকে কিছু মানুষকে ধরে এনে রাষ্ট্রের সব থেকে সেন্সিটিভ জায়গাগুলোকে বসিয়ে দিয়ে এখানে সংস্কারের নামে উপরিকাঠামোর মানুষের কতগুলো এজেন্ডা যেভাবে সামনে আনা হচ্ছে এবং খুব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানিকে ঢাকার জন্য সেখানে অন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাকে দাঁড় করে দেওয়া হচ্ছে। আমি মনে করি ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এটা যেমন স্বমহিমায় উদ্ভাসিত ২৪-এর যে গণঅভ্যুত্থান সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী এবং অথবা পরিপূরক না। অবশ্যই নয়, কিন্তু দেখা যাচ্ছে না, এই জায়গাটা আমি একটু কথা থেকে বলতে চাচ্ছি শরীফ ভাই। এটা ৭১ একটা দেশ স্বাধীন করার একটা যুদ্ধ, আর ২৪ কি ছিল? ২৪ ছিল একটা কোটা আন্দোলন। তো একটা কোটা আন্দোলন আর একটা স্বাধীনতা যুদ্ধ, এটা কি কখনো এক হবে বা এক হয়? এটাকে মানে ৭১-এর পরাজয়ের গ্লানিটা ভোলার জন্য, ৭১-এর পরাজয়ের গ্লানিটা ভোলার জন্য আমরা কি এটাকে আসলে ওইরকম কোনো একটা, এটা কি কোনো বিপ্লব? এটা তো কোনো বিপ্লব না। বিপ্লবের সংজ্ঞা কি এটা আপনি খুবই ভালো করে জানেন যে একটা বিপ্লব হতে গেলে কি আমি কিন্তু এটাকে বিপ্লব, আমি কিন্তু বিপ্লব অথবা ৭১-এর কাউন্টার কোনো আমি বলছি না। আমি বলছি যে দুটোকে একসাথে মুখোমুখি দাঁড় করার একটা চাকরির আন্দোলন, একটা কোটা আন্দোলন। সেই আন্দোলনকে আমরা এখন মানে যে পর্যায়ে নিয়ে যাচ্ছি, এইটা কি মানে কোনোভাবে সঠিক বা মানে দিকে নিয়ে যাচ্ছি? এটাই তো আমাদের আরেকটা ইতিহাস বিকৃতি কিন্তু শুরু হবে যে এটাকে আমি দুইভাবে নিয়ে যাচ্ছি। এটাকে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে এটাকে মুক্তিযুদ্ধের প্যারালাল দাঁড় করানোর জন্য যে প্রচেষ্টা, আমি সেটার বিপক্ষে। আবার এটা আমেরিকা টাকা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামিয়ে রেজিম চেঞ্জ করেছে, এই যে বক্তব্যটা, এবং এরা ভুল করেছে, আমাদেরকে তাড়িয়ে দিয়ে তারা অনুশোচনা করছে এবং আমরা আসবো, এসে তোমাদেরকে এর জন্য শাস্তি দেব, তোমাদেরকে দেখে নেব, এই যে মনোবৃত্তি, আমি দুটোর বিরুদ্ধে। আমি মনে করি যে বাংলাদেশে যে অবস্থায় দাঁড়িয়েছিল, যে অবস্থায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসা ১৫ বছরের সরকারকে চ্যালেঞ্জ করার আর কোনো জায়গা তো ছিল না পৃথিবীতে। স্বীকৃত মাধ্যম হচ্ছে আমি এটাকে সরকার পতনের আন্দোলন, এটাকে আমি মানতেছি সরকার পতনের আন্দোলন, কিন্তু এটা তো কোনোভাবে অন্য কিছু হওয়ার কোনো মোটেই না। ওই যে ৭১-এর কাউন্টার আমি কখনো মনে করি না, কিন্তু সরকার পরিবর্তনের অল্টারনেটিভ কোনো জায়গা ছিল না। আর এখানে শরীফ ভাই, আপনার কাছে প্রশ্নটি ছিল কি, ধরেন আপনাদের একটা স্বপ্ন ছিল যে ১৫ বছরের শাসনের অবসান হোক, এই তো, কিন্তু এবং নতুন একটা বাংলাদেশ গড়ুক, এই তো ছিল। কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে এই স্বপ্নটা আসলে আপনারা একটা পাতানো ফাঁদের মধ্যে দিয়েছেন? কারণ যা কিছু হচ্ছে পরিকল্পিতভাবেই হচ্ছে, এটি তো হঠাৎ করে ঘটনাক্রমে দিনে দিনে ঘটছে তা তো নয়। খুব সবকিছু খুব ছকে ফর্মুলেটেড ওয়েতে, যেটি ডক্টর ইউনূসের ভাষায় মেটিকুলাসলি প্ল্যান্ড, ডিজাইনড, সেই প্রক্রিয়াতেই হচ্ছে, এখনো তাই হচ্ছে। তো তার মানে কি আপনারা যে স্বপ্নটা ওই ফাঁদে পড়েছে, এই উপলব্ধি আপনাদের আছে কিনা? প্রথমত এটা আমরা ফাঁদে পা দিয়েছি, আমি এটি মনে করি। আমরা জেনে শুনে, কারণ বাংলাদেশে শাসনতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তন করার জন্য একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে নির্বাচন। আপনি সেই নির্বাচনী ব্যবস্থাটাকে যখন ধ্বংস করে ফেলবেন, আপনি সেই নির্বাচনটাকে যখন অকার্যকর করে ফেলবেন, তখন এর বিকল্প কোনো ছিল না। কিন্তু আমি এটা স্বীকার করি, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ডাইভার্ট করা হয়েছে, এটিকে আরেকটি অংশ এসে দখল করে নিয়ে গেছে এবং তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডার দিকে নিয়ে যাচ্ছে, যার সাথে গণ অভ্যুত্থানের চেতনার সাথে একটা বিস্তর ব্যবধান আছে। এই যে গণ অভ্যুত্থানের আগে কেউ বলেনি
এই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, অর্গানাইজার থেকে শুরু করে কোনো জায়গা থেকে, যে বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট আমরা বিদেশিদের কাছে, কন্টেইনার টার্মিনাল আমরা বিদেশিদের কাছে দিয়ে দিব। কেউ বলেনি আমরা রাখাইনদের জন্য একটা করিডোর দিব। কেউ বলেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর একটা জায়গায় আমেরিকার পাসপোর্টধারী একজন মানুষকে এখানে আমরা বসাবো। এই কথাগুলো যদি তারা বলতেন তাহলে তারা তো এটাও বলেনি। তারা তো এই আন্দোলন সরকার পতনের পর তারা বাংলাদেশের পতাকা বদল করতে চেয়েছে, জাতীয় সঙ্গীত বদল করতে চেয়েছে। এগুলো কি তারা বলেছিল? তারা তো জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে হাতে বেঁধে তারা আন্দোলন করেছে। এগুলো তো তারা তখন বলেনি। মানুষকে তো বিভ্রান্তির জালে ফেলেছে। এবং আপনি নিজেই বলেছেন ইউএসএআইডির যে ষড়যন্ত্র, দেশি বিদেশি যে চক্রান্ত, এটা সরকারকে পতন ঘটিয়েছে। এটা তো ঠিক আছে, সরকার পতন হয়ে। শাহজাদা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। শাহজাদাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ শরীফ ভাই, আমরা যে আলোচনাটাতে ছিলাম গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, হ্যাঁ, আমি আপনাকে আর একটা ইমেল দেখাই, যে শুধুমাত্র যে চাকরিচ্যুত করা হচ্ছে তা কিন্তু না, মানে অনেকে যারা অত্যন্ত মেধাবী সাংবাদিক, এই সব মানুষদেরকে তাদের কাজ থেকে বিরত রাখা হয়েছে। আরেকটা আমি আপনাকে মেইল দেখাই, এটি একজনকে দিয়েছে, যে আমাকে বলছে আমি যেহেতু বিদেশে আছি, আমাকে তারা এসে কেউ মেরে ফেলতে পারবে না বা দুটো মামলা দিতে পারবে না। হ্যাঁ, সো আমাকে বলছে, অনুরোধ করছে যে আমি যেন একটু শক্ত করে লিখি, হ্যাঁ, এর বিরুদ্ধে প্রতিবাদ করি। তো কি প্রতিবাদ? যে তার শো বন্ধ করে দিয়েছে, তার আগেই তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, তাকে রিপোর্টিং থেকে দূরে রাখা হয়েছিল, তার শো ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাকে এখন অন্য জায়গায় দেয়া হয়েছে। তো আমি তাকে বললাম যে ভয়ে চুপ থেকে তো লাভ নেই, প্রতিরোধ তো গড়ে তুলতে হবে। বলে তার উত্তর হচ্ছে, এই দেশে কি সম্ভব সেটি? প্রতিদিন মামলা দিচ্ছে। এই যে সাংবাদিকদেরকে মামলা দিয়ে হয়রানি করা, দেখেন আমরা সাংবাদিক মানুষ, হ্যাঁ, আমাদের মানে আমরা খুব সেন্সিটিভ মানুষ, রাইট? সাংবাদিকরা কিন্তু খুব স্পর্শকাতর, যে কারণে তারা খুব সহজেই সেলফ সেন্সরশিপের মধ্যে চলে যায়। এই অবস্থার মধ্যে এখন ডক্টর ইউনূসের উপদেষ্টা কি বলে প্রেস সেক্রেটারি শফিকুল আলম দাবি করেছেন যে বাংলাদেশ নাকি এখন এ যাবৎকালের শ্রেষ্ঠ গণমাধ্যমের স্বাধীনতা উপভোগ করছে, যে যা খুশি তাই নাকি বলতে পারছে। একটা জায়গা হচ্ছে কি, ধরেন রাষ্ট্র সবসময় তার সফলতার কথা বলতে পছন্দ করে এবং স্তুতি পছন্দ করে। বাংলাদেশের পাঠক, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা তারা ভালো করেই জানে যে এখানকার গণমাধ্যমের অবস্থাটা কি, কতটুকু স্বাধীনতা ভোগ করছে। প্রথম আলোর মতো পত্রিকা রাতের বেলা একটা শিরোনাম দিয়ে সকালবেলায় সেটি পরিবর্তন করতে বাধ্য হয়। যে প্রথম আলো স্বীকার করি বা না করি, শেখ হাসিনাকে গত অন্তত 10 বছর সব থেকে বেশি চাপের মধ্যে রেখেছে, যেটা বিরোধীরা রাজপথে সেই চাপটা তৈরি করতে পারেনি, যেটি প্রথম আলো ডেইলি স্টার করেছে। সেই প্রথম আলো এখন শিরোনাম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এখন গণমাধ্যমের উপরে এই যে চাপ, এই চাপ নিয়ে আমার একটা ভিন্ন মত আছে। আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলতে পারছেন না। এখানকার রাজনৈতিক নেতারা যতটা বিভক্ত, গণমাধ্যম তার থেকে বেশি বিভক্ত। গণমাধ্যমের বিভাজনটা তার থেকে অনেক বেশি, আপনি চোখের সামনে দেখছেন। এবং এখানে অবস্থাটা হয়েছে, আমি রেজিম টু রেজিম, আমি মনে করি যে যেহেতু আমার প্রতিপক্ষ ছিল, আগের সরকারের সময় সুযোগ সুবিধা নিয়েছে, সুতরাং তাকে পিঠ মোড়া করে যদি বেঁধে দিয়ে নিয়ে যাওয়া হয়, এটা আমার গণমাধ্যমের সত্তায় কোনো রকমের স্পর্শ করে না, আঘাত করে। এবং আজকে আমার সুযোগ আছে আপনার পেছনে, আমি এই কাজটি করছি, কালকে যার সুযোগ আসবে সে এটি করবে। সেকেন্ড হচ্ছে, জার্নালিস্টদের ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিটি থাকে পেশাগত কারণে। আমি খুব অবাক হই যে আমাদের এখানে এই যে ঘটনাগুলো ঘটছে, আপনারা যারা বলেন গণমাধ্যমের সাথে আছেন, এই পেশার সারা পৃথিবীতে যারা অধিকারের পক্ষে কথা বলে,
আপনারা তাদের কাছে আপনাদের বার্তাটা পৌঁছাতে পারছেন না, এর দুর্বলতাটা আপনাদের। আর একদম শেষ করব যে সরকারকে টিকিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে পলিটিক্স নিয়েও রাজনীতি হয়। আপা যেটা বললেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, গত 15 বছর আওয়ামী লীগের বাংলাদেশের বাইরে সব থেকে ঘনিষ্ঠ শক্তি ছিল ভারত, তারপরে ছিল চায়না, এবং বাংলাদেশের সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে চায়নার, এবং শেখ হাসিনা সেই ব্যবস্থাটি করেছে। আপনি আজকে দেখেন তো, সেই চায়না শেখ হাসিনার চলে যাওয়ার পর, ভারতে চলে যাওয়ার পর এই সরকারকে আর্থিকভাবে ইমেজের দিক থেকে সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে তো চায়না। সুতরাং আপনার রাজনীতিতে অথবা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কারোর সাথে আপনার দীর্ঘ সময় একরকমের সম্পর্ক থাকে না। আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করেছি যে আমাদের এখানে একটা ভোটের রাজনীতি, ভোটের সংস্কৃতি ফেরত আসা দরকার, এবং সেইটার জন্য আমরা শেখ হাসিনা সরকারের সাথে আমাদের কোনো ব্যক্তিগত বৈষয়িক কোনো বিরোধ ছিল না। আমাদের বিরোধের জায়গাটা ছিল, আমি নিজেও 18 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রার্থী হিসাবে। আপনাকে আমি বলি, আমার পরিবারে 8টি ভোট, আমার মা পর্যন্ত আমাকে ভোটটা দিতে পারেনি, এবং যখন নির্বাচনের কথা আসে আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা আমি অনুভব করি। রাজনীতির সাথে আছি, হয়তো আবার নির্বাচন করব, কিন্তু আমার মা, তার ছেলেটি প্রথম এমপি ইলেকশন করছে, আমার মা স্বজনের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে গিয়েছিলেন, তিনি ভোটটা দিতে পারেননি। আমার মা আর কোনোদিন আমাকে ভোট দিতে পারবেন না। গত বছরের জুলাই মাসে আমার মা মারা গেছে। ভোটের প্রসঙ্গটা যখন আসে আমার বুকে শেলের মতো এই ঘটনাটি বিধে, আমি এটি কখনোই ভুলতে পারবো না। কিন্তু রাজনীতিতে শুধুমাত্র আবেগ এবং ইমোশন দিয়ে তো হয় না, এখানে প্র্যাকটিক্যাল ঘটনাগুলোই প্রধান। আমরা আমাদের 90 সালের যে অর্জন, সেই অর্জন যেমন ধরে রাখতে পারিনি, আমাদের এখানে গত 60 বছরে বড় 3টি পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, অভ্যুত্থান, ফলাফল মানুষের ঘরে যায়নি। এখন আপনি দেখছেন, ওই যেটা বললাম, বিদেশি নাগরিকরা এসে সমাজের উপরি কাঠামো, উপরি স্তরের কতগুলো বক্তব্য নিয়ে এসে সংস্কারের যে অনিবার্যতা, যে প্রয়োজনীয়তা, এটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, এখন সংস্কার হচ্ছে মানুষের কাছে এক ধরনের ঠাট্টা মশকরার বিষয়, এক ধরনের গালি। রাষ্ট্র সরকার প্রতিনিয়ত জুলাই থেকে সরে যাচ্ছে, একটা বিরাট অংশ জুলাইকে বিক্রি করছে। আজ থেকে 1 বছর আগে যারা বৃষ্টির সময় ঘরের ভেতরে থাকার সুযোগ ছিল না, তারা এখন কোটি টাকা দামের গাড়িতে চড়ছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমাদের এখানে শহীদ এবং প্রবাসীদের যারা, আমি শেষ করে দিচ্ছি, আমাদের এখানে শহীদ এবং প্রবাসী হিসাবে আপনারা যারা এই পরিবর্তনের সাথে নিজেদেরকে যুক্ত করেছিলেন, সহযোগিতা করেছিলেন, আপনাদেরকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি যে আমাদের পরিবর্তনের সেই স্বপ্ন বেহাত হয়ে গেছে। জুলাই বিপথে চলে গেছে, জুলাইকে বিক্রি করে কিছু মানুষ খাচ্ছে, কিন্তু দেশের গুণগত রাজনীতির কোনো পরিবর্তন। শাহজাদা পারভীন, এখন আমরা শুনতে পাচ্ছি বঙ্গোপসাগরের যেই ঘাঁটি, আমাদের গভীর সমুদ্র বন্দর ভাড়া দেয়া হবে, বিভিন্ন জায়গায় এইসব আলাপ আলোচনা হচ্ছে। কক্সেস বাজার আমাদের থাকবে কিনা ওখানে, আরাকানিরা এরই মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ করছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছে। এগুলো নিয়ে দেশের মানুষ কি বলছে, কি ভাবছে, আর এগুলো থেকে কি আমরা বের হতে পারবো কিনা? আজকে হেফাজতের সমাবেশেও দেখলাম তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছে। সুলতানা, প্রথমে আমি বলি যে শরীফ ভাই একটু বলেছেন যে নারীর যে বিষয়টি, একজন নারীকে তারা যেভাবে জুতো পেটা করছে, আসলে নারীরা শুধু আন্দোলন করেনি, এই যারা জুতো পিটা করছে একজন নারীকে, তো তারা কি কোনো মায়ের গর্ভে জন্ম নেননি? তাদের কি ঘরে বোন, স্ত্রী এগুলা কিছুই নাই? তাদের কি এগুলা, এই বিষয়গুলো কি তাদের কাছে কি মনে হয়? যেভাবে একজন নারীকে অপমান করা হচ্ছে, এটা তো পুরা নারী জাতির অপমান। এভাবে আপনি চোখের সামনে আপনি দেখছেন
যে একজন নারীকে এইভাবে আপনি মানে জুতো পেটা করছেন? এটা কি কোনো সুস্থ মানুষের কাজ আপনি আমাকে বলেন? সরকারের এখানে কি কোনো ভূমিকা ছিল না বা নাই? আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারা কি বিষয়টি দেখেননি বা সরকারের নজরে আসেনি? এটা তো আমরা সকাল থেকে আমরা দেখছি যে তারা এভাবে একজন নারীর প্রতিকৃতি একটা মূর্তি বানিয়ে, তারা আবার মূর্তিতেও বিশ্বাস করে না, কিন্তু তারা আবার মূর্তিও বানিয়েছে, সেই বানিয়ে সেই নারীকে অপমান করছে। তো এখানে আসলে নারীর অবস্থাটা কি? আপনাকে এই একটা সামান্য বিষয় দেখলেই বোঝা যায় যে নারীদেরকে তারা কি ধরনের অপমান অপদস্থ মানে সামনে হবে, তার প্রতীক এটা আমার কাছে মনে আপনি হচ্ছে দেখেন যে কি তার আগের দিন পরশুদিন কয়েকজন, আমি এদেরকে বলি বস্তা নারী, যে একদম কাভার্ড, কোনো কিছু দেখা যায় না, কে যে সে সেটাও বোঝার কোনো উপায় নেই। তারা বলছে যে তারা ঘরে থাকবে, তারা ঘরে থাকতে চায়। হ্যাঁ, তাদেরকে ঠিক কেন আছে, কাজে যে কেউ পোশাক যার যার ইচ্ছা, যার যার রুচি, সে পড়তেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সে যদি ওটাতে কমফোর্ট হয় সে এটা পড়বে। না এটা না না এই না স্বাধীনতা, না, এখানে আপনার স্বাধীনতার সঙ্গে আমার মতো দ্বিমত থাকতে আছে হবে। শাহজাদা পারভিন, এখানে আপনার সঙ্গে আমার দ্বিমত আছে। আপনি তো উলঙ্গ সমাজে চলতে পারেন না। আপনি কি উলঙ্গ এই সমাজে চলতে পারেন? পারেন না, না না, তাহলে আপনি আমি সেটা সভ্য বলছি মানুষ না। নয়। আপনি সেরকম পুরো আপাদমস্তক কাভার্ড হয়ে সমাজে চলতে পারেন না, তাহলে আপনি সভ্য নয়। না, সভ্যতার একটা চলতে পারে মাপকাঠি না আছে। আসলে। ওই যে বললাম, পোশাকটা তো আসলে না, এটাকে মানে যার স্বাধীনতা যার বলে না রুচির ব্যাপার। শরীফুজ্জামান। আমি কি ভুল বললাম? আমাকে বলেন, আমি আমি কি ভুল আমি বললাম? আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমার যেটা পছন্দ আমি সেটা পরবো। এখন সেটা শালীনতার, অবশ্যই শালীন পোশাক আমাকে পরতে হবে, শালীনতাটার কথা চিন্তা করে। কিন্তু মানে আমার মত বা আমার ইচ্ছা অনুযায়ী আমি পোশাক পরতে, তাই বলে আমি বলছি না যে আমি মানে অশ্লীল পোশাক পরবো বা কিছু করব, সেটা বলছি না। মানে আমি বলছি যে অশ্লীলতার সংজ্ঞাটি কি? আমি সেই সংজ্ঞাটিতে বলছি যে আপনি এখন অশ্লীলতার উলঙ্গ, সংজ্ঞা তো যেমন একটা এক একজনের কাছে অশ্লীল এক এক পোশাক, ধরনের, ঠিক এরকম এক ফুললি একজনের কাভার্ড কাছে এটিও মানে আমার বিবেচনায় একটা ওই অশ্লীল পোশাক। যারা হচ্ছে আজকে সমাবেশ করলেন, তাদের কাছে তো অশ্লীলতার সঙ্গে এক ধরনের, আপনার কাছে এক ধরনের, শরীফ ভাইয়ের কাছে এক ধরনের, আমার কাছে রাইট। এক ধরনের। তারা তো মানে মাথায় কাপড় না দেওয়াটাকেও তো অশ্লীলতা বলছে। জি এখন এটা কি অশ্লীলতা? জি এটা তো না, অশ্লীলতা আপনি না। যে স্বাধীনতায় এখন বিশ্বাস করেন, কিন্তু তারা তো সেই স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা বলে সবাইকে ঘরে থাকতে হবে, নারীদেরকে ঘরে থাকতে হবে। তারা ভাই, না, আপনি আপনার পোশাক নারীরা কেন পরেন, ভালো ঘরে কথা, থাকবে? আপনার স্বাধীনতা আপনি ভোগ করেন। নারীরা আপনি আপনি আবার অন্য নারীদেরকে ঘরে থাকতে বাধ্য হওয়ার কথা বলছেন কেন? না, তাদের সেটা স্বামী তো তাদেরকে মানে পেটাবে, এটা মারবে, এগুলো তাদের জন্য কি বলে বেহেশতি বেহেশতি আর কি মার। হ্যাঁ, তো বেহেশতি তো মানে এখানে মজার একটা কথা বলি, যে আমার সাবেক একজন কলিগ উনি বলতেন যে আমি তখন আমি রোজা সবসময় থাকি। তো আমি রোজা থাকলে আমাকে বলতেন, এই হুর তো আমরা পাবো, তো আপনি রোজা কেন থাকেন? মানে আমার একজন ছেলে সহকর্মী, উনি আমাকে মানে বলতেন, যখন 21 টেলিভিশনে ছিলাম, তখন উনি বলতেন যে আপনি কেন রোজা থাকেন? আপনি তো হুর পাবেন না, তো আপনার রোজা থেকে লাভটা কি? তো এরকম আর কি, যে হুরের আশায় যারা রোজা থাকে, তারা তো হুরের আশায় থাকে বা কিছু করে, সেটির বিষয় অন্য। জি, বুঝতে কিন্তু পারছি। না, শরীফ ভাইয়ের কাছে বিষয়টা একজন হচ্ছে এই যে বাদল বাদল সমী একটা প্রশ্ন করেছেন যে শরীফ সাহেবরা গণমাধ্যম নিয়ে এত মাতামাতি করেছিলেন আওয়ামী লীগের সময়ে, এখন গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? এই জায়গাটা হচ্ছে, আমরা যে মাতামাতি করেছিলাম, আপনি বাদল সাহেবকে জিজ্ঞেস করেন, তিনি কি মনে করতেন যে ওই সময় কাজগুলো অন্যায় ছিল, কিছু অন্যায় হয়েছে? উনি কি তখন কথা বলেছেন নাকি চুপ ছিলেন? এই যে 15 বছর আমি কোথায় ছিলেন, আগে এই অন্যায়, মুখস্থ কথা আর আইসেন না শরীফ ভাই। না 15 অবশ্যই বছর অবশ্যই, কোথায় না ছিলেন, এই সুলতান আপা, শিখানো বুলিতে না আর না আইসেন সুলতান না। আপা, এটার পেছনে একটা ইন্টেনশন কাজ করে। সেটি হচ্ছে যে তোমরা তো আগে কথা বলেছো, আমাদের সমালোচনা করেছো, এখন করো না কেন? এখনো করি, আগেও করেছি, এখনো করি। আমাদের এখানে একটা অন্যায়কে জাস্টিফাই করার জন্য এই ধরনের কতগুলো গল্প, কতগুলো স্টেটমেন্ট নিয়ে আসা হয়। যেটা আপনিও এক তো সময় করেছেন। আপনি এই সরকারের সমালোচনা করতে গিয়ে প্রত্যেকটা সমালোচনার আগেই আগের 15 বছরকে কিন্তু টেনে এনেছেন। আমরা অবশ্যই একটা আনবো, একটা একটা ঘটনা দিয়ে আর একটা ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? অবশ্যই এটা আনবো। এই কারণে আপনাকে কম্পারেটিভ অ্যানালাইসিসটা যদি আপনি করেন পলিটিক্সে,
তাহলে আপনাকে হিস্ট্রির পার্টগুলোকে আপনার সামনে আনতে হবে। আমাদের এখানে এখন পর্যন্ত আমরা একটু ভালো দিনের জন্য তো পরিবর্তনটা এনেছিলাম। আপনি কি অস্বীকার করবেন এখানে দুর্নীতি ছিল না? আপনি কি অস্বীকার করবেন যে এখানে আইনের শাসনের বদলে একই রকমের আইনে আমাদের সঙ্গে ব্যারিস্টার সক্রেটিস যোগ দিয়েছেন? শুনেন, আমাদের সঙ্গে সক্রেটিস যোগ দিয়েছেন, ঠিক আছে? সক্রেটিস বলছেন যে শেখ হাসিনা দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার কারণে জঙ্গি, রাজাকার ও বিদেশি শক্তি বাংলাদেশের ক্ষতি করতে পারেনি। তাই সব অপশক্তি একত্রিত হয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বর্তমানে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। না, যে জিনিসটা সুলতানা, আপনি শরীফ ভাই, আমি এক সেকেন্ডে একটু শেষ করি। সেটা হচ্ছে যে সুলতানার প্রশ্ন ছিল যে এই যে পোর্ট যে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, শরীফ ভাই, এর আগে আমরা দেখতাম যে শেখ হাসিনার সময় একটা বিদ্যুৎ কেন্দ্র হতে গেলেও মানে একেবারে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি তারা কত আন্দোলন করেছে, তারা লং মার্চ করেছে, তারা মানে দিনের পর দিন এসব কাভার করতে করতে আমাদের অবস্থা কিন্তু খুবই মানে ভয়াবহ হতো, খুবই করুণ হতো যে প্রতিদিন এইসব আমরা কাভার করতাম। এখন তো একটা এই যে চট্টগ্রাম বন্দরকে যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, কারোর তো কোনো কর্মসূচি দেখছি না, কেউ তো বলছে না যে একটা লং মার্চ করে আসি আমরা, চিটাগং বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দিবে, কার সাথে আলোচনা করে তুলে দিচ্ছে। এবং গত কালকে দেখলাম যে রামু যে ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টে সিও এবং উচ্চপদস্থ যারা আছেন তাদেরকে ওই ক্যান্টনমেন্ট থেকে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনি বুঝেন যে পরিস্থিতি কোন পর্যায়ে গেলে একটা ক্যান্টনমেন্ট থেকে তাদের সিও কে বের হতে না হওয়ার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়। তো এর চেয়ে আর কি বলার আছে আসলে? যখন অন্য দেশের আর্মি অস্ত্র সহ বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায়? যারাই যে আজকে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী, হেনপন্থী তেনপন্থী, এই যে গলা ফাটাচ্ছে, গতকালকেও তারা গলা ফাটালেন যে তারা বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থী যদি তারা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে যে অস্ত্র সহ অন্য দেশের আর্মি ঢুকছে, তো সেখানে বাংলাদেশের মানে বাংলাদেশপন্থীদের। শাহজাদা পারভিনের ফোন সম্ভবত তার বারবার ফোন আসে দেখে এটা ইয়ে হয়ে যাচ্ছে। আমি এই যে শাহজাদা পারভিন, আপনি আপনার আবার চলে গেছে, তার সম্ভবত ফোনে আমি আজকে হেফাজতিরা শরীফুজ্জামান আজকে হেফাজতিরা যে বক্তব্যটা দিয়েছে বঙ্গোপসাগর নিয়ে, এইটা বক্তব্যটা একটু শুনে আসি। আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসী আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কোনো যদি দেওয়া হয় তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবে। আসলে কেউ কি কোনো ব্যবস্থা নেবে? আমার মনে হয় শাহজাদা পারভিন জয়েন হয়েছেন, শাহজাদা এই বিষয়ে বলতে যাচ্ছেন। দুঃখিত, আমি আসলে আরেকটা বিষয় আমি শরীফ ভাইকে জিজ্ঞেস করতে চাই, একটু মানে জানতে চাওয়া আর কি, যে এই যে মানে আমরা এতদিন কি শুনতাম যে ভারতের কাছে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে, গোলামি চুক্তি করেছে। আসলে সেই চুক্তিগুলো কি কি? এখন তো 9 মাস চলে গেল, আপনারা কি জানতে চেয়েছেন সরকারের কাছে কখনো যে সেই চুক্তিগুলো কি? এর মধ্যে আমরা একটা দেখলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল করার জন্য 2000 কোটি টাকা মানে বাংলাদেশের লস হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা আগে জানতাম না। এভাবে আমরা মানে এখন জানলাম, ভারত যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তখন কিন্তু আমরা বিষয়টি জানলাম যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা এভাবে হতো, সেই চুক্তিটা বাতিল করলো। তাহলে আরো যেসব চুক্তিগুলো আছে বাংলাদেশের সাথে ভারতের, তারপরে আদানির চুক্তির বিষয় যেটি হলো যে হাইকোর্ট পর্যন্ত বলে দিল যে না, এখানে কোনো অনিয়ম হয়নি। তাহলে যে আমরা যে এতদিন ধরে এভাবে আমরা দোষারোপ করে আসছি, শুধু কি এগুলা যে শেখ হাসিনা খারাপ মানে দেখতে পারি না দেখেই, শেখ হাসিনা হেটার দেখে আমি তার বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডা এগুলাই চালিয়ে গেছি?
তাহলে এই চুক্তিগুলো কেন বর্তমান সরকারের কাছে আপনারা দেখতে চান না, বা মানে সরকার দেখায় না যে কোন কোন চুক্তিগুলাতে কি কি সমস্যা আছে? তো কোর্ট যখন মানে এটি বলে দিল যে এই চুক্তিতে কোনো ধরনের অনিয়ম হয়নি, তাহলে কি শেখ হাসিনার কি একটা ধন্যবাদ প্রাপ্য ছিল না এই জায়গাটায়? তো দেশের মানুষের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আমরা মানে যে বুঝলাম শেখ হাসিনা এতদিন দেখাননি, শেখ হাসিনা সবকিছু মানে মানুষকে দেখাননি, কিন্তু এই সরকার কেন সেইগুলি দেখাচ্ছে না? এই জিনিস আপনারা কি কখনো জানতে চেয়েছেন? উত্তর দিবেন একটা, এই সরকার কেন দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে মানে আমাদের অ্যাক্টিভিজমের নানা জায়গা আছে। একজন জার্নালিস্ট, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তাদের অ্যাক্টিভিজমের জায়গাগুলো ভিন্ন। আমি আপাকে জাস্ট মনে করিয়ে দেই, একেবারে শেষ থেকে শুরু করি। আমরা কখনোই ভারতের সাথে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলার প্রত্যাশা আমরা করি। আমরা সবসময় মনে করি আমাদের মুক্তিযুদ্ধে ভারতের একটা ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল, এবং প্রতিবেশীর সাথে আত্মমর্যাদা নিয়ে সৌভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক থাকা দরকার। উভয়ের স্বার্থ রক্ষিত হবে, কিন্তু কেউ কারো উপরে দাদাগিরি করবে না, মাতব্বারি করবে না। ভারতে যখন দেবগৌড়ার সরকার ছিল বামপন্থীদের, আপনার খেয়াল থাকার কথা 96 সালে গঙ্গার যে 30 বছরের পানি চুক্তি, গঙ্গার যে 30 বছরের পানি চুক্তি, সেই চুক্তিটা হয়েছিল কিন্তু বামপন্থী সরকারের আমলে। তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গে বামরা ক্ষমতায়, জ্যোতি বসুরা সহযোগিতা করেছিল। জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই চুক্তি কেন আমরা করব। তিনি বলেছিলেন এই চুক্তি করতে গিয়ে আমার হলদিয়া বন্দর ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বাংলাদেশের মর্যাদাকে আমি অস্বীকার করতে পারবো না, তার পাওনা কি। কিন্তু গত 15 বছর আপনারা প্রচুর ইলিশ মাছ পাঠিয়েছেন, প্রচুর তাঁতের শাড়ি পাঠিয়েছেন। আমি আপনাকে শব্দটা উড্ড করে নিচ্ছি, এখান থেকে তাঁতের শাড়ি গেছে, এখান থেকে ফজলি আম গেছে, ইলিশ মাছ গেছে, কিন্তু দিদির কাছ থেকে কোনো কিছু আদায় করে আনা যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গত 15 বছরে ভারতের সাথে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, এই প্রশ্নগুলো অপোজিশন কেউ বলেনি। আওয়ামী লীগের সরকারের মন্ত্রী সে এসে বলেছে যে ভারতকে বলে এসেছি আমাদেরকে আরো কিছুদিন পাওয়ারে রাখার জন্য। তো অর্থাৎ এই যে প্রশ্নগুলো বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে হলে ওই মন্ত্রীর ওই দিনই মন্ত্রিত্ব চলে যেত। প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন শেখ হাসিনা, ভারতকে আমরা যা দিয়েছি তার সারা জীবন মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, যে শব্দগুলোকে তার অপোজিশন এটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, প্রত্যেকটা অস্ত্র আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিরোধীদের হাতে তুলে দিয়েছে। আন্দোলন করেছি কি করিনি এই বিষয়টা বলি। ইয়েস, আমরা আন্দোলন করেছি। 2001 সালে বিএনপি পাওয়ারে আসার পর, 4 দলীয় সরকার ক্ষমতায় আসার পর ঠিক 40 দিনের মাথায় বাংলাদেশে বামপন্থীরা হরতাল ডেকেছিল ফুলবাড়ি ইস্যুতে। ফুলবাড়ি ইস্যুতে আমরা আমাদের 6 জন সহকর্মীকে হারিয়েছি। বিএনপির 2001 থেকে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সর্বশেষ হত্যাকাণ্ড ফুলবাড়িতে। আওয়ামী লীগের সময় আমরা তার যে স্বার্থবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, তার বিরুদ্ধে কথা বলেছি। আমরা কেবল আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সমালোচনা করি, বিএনপির সময় করি না। এটি আওয়ামী এক ধরনের প্রোপাগান্ডা, প্রচারণা। চট্টগ্রাম বন্দর ইস্যুতে আমাদের প্রস্তুতি চলছে, আমরা আমাদের লড়াইয়ে আছি, আমাদের বন্ধুরা এখনো জেলে আছে। গত পরশুদিন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমাদের 3 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে, গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের শক্তি কম থাকতে পারে, আমাদের সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দেই, গোলাম আজমের ছেলে যখন আগস্টের 5 তারিখের পরে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে, সারা বাংলাদেশে উদিচি মানুষকে রাস্তায় ডেকে এনে জাতীয় সঙ্গীত গিয়ে তার প্রতিবাদ করেছে। কিন্তু গত 10 বছর যারা আজকে আমাদের কাছে প্রত্যাশার কথা বলে, তারা কথায় কথায় আমাদেরকে বামাতি বলতো, তারা কথায় কথায় আমাদেরকে এই ট্যাগ গুলো দিত। আমি আপনাকে জিজ্ঞেস করি, দেখুন বামদের অনেকগুলো ধারা আছে,
যেই ধারাগুলি আপনি তো জানেন, ধরেন হাসানুজ্জামান সাকিদেরও একটা ধারা আছে, আনু মোহাম্মদের একটা ধারা আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ধারা, সিপিবি আলাদা একটা ধারা। সিপিবি সবসময় ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের ধারা, আর বামাতি যেই বামদেরকে বলে তারা, এখন তো আমি বুঝি, আমি নিজে মনে অবাক হতাম যে কেন বামদেরকে বামাতি বলে। জামাতের এজেন্ডা গুলোর সঙ্গে ঐতিহাসিক ভাবে এত ভাবে গভীর ভাবে তাদের এজেন্ডা গুলো মিলে যায় যে তারা একে অপরের পরিপূরক হয়ে কাজ করে। এটাই ভুল কিভাবে ঐতিহাসিক এবং আজকে আওয়ামী লীগ, সুলতান আপা আমি আপনাকে মনে করিয়ে দিই, জি দেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এখনো মুক্তিযুদ্ধের পক্ষে, তার মানে আওয়ামী লীগের পক্ষে না। নাম্বার ওয়ান, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। এই যে হেফাজত, আজকে যে হেফাজতের কথা বলছেন, আমি শেষ করব, আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই আপনাকে ফেসিস্ট বলবে, মুক্তিযুদ্ধের কথা বললেই আপনাকে আওয়ামী লীগ ট্যাগ দিবে, তাই তো? আমি আপনাকে মনে করিয়ে দিই, আজকে যে হেফাজতের কথা বলছেন, আজকে যে হেফাজতের কথা বলছেন, এই হেফাজত ঢাকায় নারী সাংবাদিককে লাঞ্ছিত করেনি, তাড়িয়ে পেটায়নি, পিটিয়েছে। তারপরে সেই হেফাজতকে ডেকে আওয়ামী লীগ রেলের জমি দেয়নি, দিয়েছে। এই হেফাজতের কাছ থেকে মাদার অফ কওমি মাদার উপাধি নেয়নি এবং তাদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে। দেখেন, এসব নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ দিচ্ছিলাম, হাইকোর্টের এই বিষয়গুলি নিয়ে আমাদের প্রতিবাদ ছিল। হেমিসের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য নিয়ে প্রধানমন্ত্রী বলেনি যে এটা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, এবং এই হেফাজতের দাবিতে সেটিকে সরানো হয়নি। পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিল কি আওয়ামী লীগের সময় হয়নি? হয়েছে। আমি মুক্তিযুদ্ধের পক্ষ মানে আমি আওয়ামী লীগের পক্ষ না। আমি আপনাকে এই জায়গাটাই যেটা বলতে পারি, আমরা আমাদের সেই লড়াইটা চালাচ্ছি। আমাদের শক্তি সামর্থ্য হয়তো আপনার প্রত্যাশার সাথে মিলছে না, কিন্তু এখন পর্যন্ত আপনাকে মনে করিয়ে দেই, এই যে লাকির কথা বললাম, যে লাকির বিরুদ্ধে মামলা হয়েছে, এই গণজাগরণ মঞ্চের ইমরান সরকারকে ঢাকা জজকোর্টে ছাত্রলীগের ছেলেরা পেটায়নি, পিটিয়েছে। তো তখন তো মুক্তিযুদ্ধের কথা আপনার মনে থাকে না। আপনার কাছে মুক্তিযুদ্ধ একটা পণ্য। ঈদের সময় সব পণ্য কিন্তু সারা বছর বিক্রি হয় না। বৈশাখের সময়, বৈশাখের পালনের আগে কতগুলো ড্রেস, সেগুলো কেবল বৈশাখের সময় বিক্রি হয়। মুক্তিযুদ্ধটাকে আপনি ওইভাবে ব্যবহার করেছেন, কেবল একটা নির্দিষ্ট সময় বিক্রি করেছেন। এই যে লাকি আক্তারের কথা বলছি, লাকির সোশ্যাল মিডিয়ায় তার বাসার থেকে তার এক আত্মীয় সেই ছবি, তার পারিবারিক ছবি, সেটিকে সোশ্যাল মিডিয়ায় এনে তাকে সামাজিকভাবে ট্রল করেনি ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের অনুসারীরা? আপনি জাস্ট সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে আপনি পাবেন বাংলাদেশের কোন মানুষকে গত 15 বছর আওয়ামী লীগের বিরোধিতা করার কারণে লাঞ্ছিত হতে হয়নি। কিন্তু আজকে আওয়ামী লীগ যেখানে গেছে এবং দেশটা যেখানে গেছে, এটা আমরা চাইনি, কিন্তু বাংলাদেশের সোসাইটিতে আওয়ামী লীগ তার কোনো সামাজিক বন্ধু পর্যন্ত রাখেনি। সোশ্যাল মিডিয়াতে লাঞ্ছিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পিটিয়ে মারেনি। এখন যাকে যখন দরকার হয়েছে, যাকে যেখানে দরকার হয়েছে সেই অনুযায়ী সে অ্যাকশন নিয়েছে, যাকে যেখানে দরকার হয়েছে সেখানে অ্যাকশন নিয়েছে। ইমরান সরকারকে যখন মনে হয়েছে পেটানো দরকার, সেইখানে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। হ্যাঁ, যে এক দল আর এক দলের সঙ্গে ট্রল করা, ইয়ে করা, এগুলো একটা মানে অনেক সুস্থ প্রতিযোগিতা ছিল। কিন্তু এখন কি সেই সুস্থ প্রতিযোগিতাটা কি আছে? ট্রল করা এক জিনিস না, আমি কোনো অন্যায়কে সাপোর্ট করছি না শরীফ ভাই, আমি অন্যায়কে সাপোর্ট করছি না। অন্যায় যেই করুক অবশ্যই সেটা অন্যায়, কিন্তু আমি বলছি যে একটা সুস্থতার লক্ষণ অন্তত ছিল সমাজে, কিন্তু এখন কি সেই সুস্থতা কোন ধরনের আছে? ওইটা আপনার চোখে সুস্থতা, কিন্তু আমার চোখে আমি তো বললাম যে অন্যায় যেটা সেটা অন্যায়, ট্রল যেটা সেটা ট্রল। এটা এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি যে ওইটাকে যে আমি সাপোর্ট করছি সেটা না। ট্রল এক জিনিস, আর সোশ্যাল মিডিয়ায় আপনি একজনকে দেখেন, আমি আওয়ামী লীগের কেউ না, আপনি আমাকে আওয়ামী লীগের প্রশ্ন আমার কাছে করেন না, করলে তো আমি জবাব দিতে পারবো না। আমি কোনো দলীয় পদে নাই, আমি করি সাংবাদিকতা। এখন এই জিনিসটাই আমি জিজ্ঞেস করব
এই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করব। ধরেন যে আমাদের এখানে আপনি এই যে মুক্তিযুদ্ধের কথা বলছেন, সুযোগটা তো আওয়ামী লীগ হাতছাড়া করেছে। আপনি একজন কাজের লোকের 400 কোটি টাকার মালিক, এটা তো আমরা জানতাম না, আমাদের প্রধানমন্ত্রী বলেছে। এবং সেই কথাটা বলার পর আপনি যদি তার পাশে মুক্তিযুদ্ধকে দাঁড় করান, আপনি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধকে নিয়ে ঠাট্টা মশকরা করার সুযোগটাকে করে দিয়েছেন। আমাদের এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন শমা রেজাউল করিম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক, তিনি শমা রেজাউল করিম মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর মুক্তিযোদ্ধা হিসাবে সার্টিফিকেট তিনি প্রত্যাখ্যান করেছেন। কেন? কারণ শমা রেজাউল করিম মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 6 না 7 বছর। এই ঘটনাগুলো কি মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করেছে? অবশ্যই এই এই জিনিসগুলা যারা মুক্তিযুদ্ধ নিয়ে যারা এই ভুয়া সার্টিফিকেট বের করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি মনে করি যে এই জায়গায় কোনোভাবে ছাড় দেওয়ার জায়গা আসলে নাই, যে একটা মহান মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায়, হ্যাঁ সে আওয়ামী লীগের হোক আর যেই হোক, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এবং ভবিষ্যতে আমাদের এই দাবি থাকবে যে যারাই মুক্তিযুদ্ধকে নিয়ে এ ধরনের মানে বিভ্রান্তি ছড়িয়েছে এবং মানে অপব্যাখ্যা দিয়েছে এবং স্বার্থ উদ্ধার করেছে, মানে নিজ স্বার্থ উদ্ধার করেছে, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই মানে দাবি আমরা আসলে সবসময় করব যে এই জায়গায় আসলে আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধকে ভুলঞ্চিত করেছে তাদের যেমন বিচার হওয়া দরকার, তেমনি যারা দুর্নীতিবাজ আছে অবশ্যই দুর্নীতিবাজদের বিচার হওয়া দরকার, অবশ্যই দুর্নীতিবাজদের বিচার হওয়া উচিত। আমি রিলেট করি আপনাকে এইখানে। আমার পেছনের কথা, পুরনো কথা, অনেক পুরনো কথা খুব দ্রুত মনে পড়ে। আপনাকে মনে করিয়ে দেই, আপনি মুক্তিযুদ্ধে 50 বছর মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে ডেকে এনে সম্বর্ধনা দিয়েছিলেন না? তাজুল ইসলাম 16 আনা মিছে মুক্তিযুদ্ধের যে ক্রেস্ট, তার সময় হয়েছিল 16 আনা মিছে। দেখুন এখানে বিষয়টিকে তুলে এনেছিলেন। হ্যাঁ, আমি তো সেটি বলছি যে ক্রেস্টের 16 আনা মিছে, আমার তো নিউজের শিরোনামটা মনে আছে। আপনি তাদের কেউকে বিচার করেন নাই, একজনকেও বিচার করেন নাই। তার সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রী, প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম, তার সময় যে সচিব, কারো বিচার আপনি করেন নাই। আপনি এটিকে আওয়ামী লীগ, আমি কখনোই অস্বীকার করি না বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বাংলাদেশে তাদের একটা বিশাল অবদান আছে, অনেক বড় দল। কিন্তু এই যে জায়গাটায় আপনি আমাকে যদি বলেন অনবরত যে আমরা ষড়যন্ত্র করে আপনাকে তাড়িয়েছি, আপনি আপনার ভুলটা যদি রিয়েলাইজ করতে না পারেন, এখন সারা দেশে আওয়ামী লীগ শুনলেই যেভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়া হচ্ছে, এটাকে সমর্থন করি না, এটাও সমর্থন করি না। অপরাধ যারা করেছে আপনি তাদেরকে অপরাধী হিসাবে বিচার করেন, কিন্তু আপনি পাইকারি হারে ডেভিল ধরার নামে একটা দেশের 1 মাসে 35,000 মানুষকে, রাজনৈতিক কর্মীকে আপনি গ্রেফতার করেছেন, এটা সমর্থন করি না। তারপরে দেশের অপরাধ যদি কমতো তাহলে কোনো আপত্তি ছিল না, অপরাধ কমেনি বরং বেড়েছে। তার মানে হচ্ছে যে আপনি এই বিষয়গুলোকে পলিটিক্যালি ইউজ করছেন। এই সরকারের কথা বলছি, এই সরকারের কথা বলছি, যে কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি, অসংখ্য সমস্যা আছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আওয়ামী লীগের যে ভাষ্যটা নিয়ে আসা হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করেছে, আরে এত বড় দল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে? যদি ষড়যন্ত্র করে থাকে, অন্যরা যদি করে থাকে, তাহলে আপনাকে একটা ছবির কথা আমি মনে করিয়ে দেই। কয়েকদিন আগে লন্ডনে 3 জন মন্ত্রী বিয়ে খেতে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে এই যে ছবিটা এসেছে, তার নিচের মতামতগুলো দেখবেন আওয়ামী লীগের কর্মীরা প্রায় 99.99% সেখানে মতামত দিয়েছে এদের জন্য দলের এই অবস্থা। তার অর্থ হচ্ছে শরীফ ভাই, আরেকটা বিষয় বলি, যে আপনি বলছেন যে তাদের অনুশোচনা, আচ্ছা তারা নিজেরা প্রাণ ভয়ে মানে বাড়ি থাকতে পারছে না, ঘরে থাকতে পারছে না, তারা কোথায় বলবে? কোন মানে প্ল্যাটফর্মে বলবে? সেই প্ল্যাটফর্ম কি আছে বাংলাদেশে? সুস্থ কোনো বিষয় আছে যে সেইখানে দাঁড়িয়ে বলবে যে না আমাদের এই জিনিসগুলা, হ্যাঁ কাজ করতে গেলে তো ভুল হবে, আর একটা না 16 বছর ক্ষমতায়, অবশ্যই সে তাদের
10টা কাজ করলে তাদের মধ্যে মানে 5টা ভুল হয়েছে, 5টা সঠিক হয়েছে, এটা তো অবশ্যই হয়েছে। আপনি যদি কাজ না করেন আপনার ভুল হবে না। তাদের ভুল হয়েছে, এটা অবশ্যই। আওয়ামী লীগ ফেরেশতা না, ফেরেশতার দল না, মানুষের দল। কিন্তু এখন এই সেই ভুল না, সরকারের ভুলের যে বিষয়গুলি আছে সেগুলি তারা অবশ্যই রিয়েলাইজ করার তো তাদের সময় দিতে হবে, তাদের সেই পরিবেশ দিতে হবে। আপনি কি সেই পরিবেশটা তাদেরকে দিচ্ছেন বা দিয়েছেন? এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, জনগণের সামনে সেই ভুলটা তো তারা জনগণকে বলবে, তো জনগণকে বলার সেই জায়গাটা কই? সেই জায়গাটাকে আপনি দিয়েছেন? সেই প্ল্যাটফর্মকে দিয়েছেন? সেটা তো দেননি। তাইলে আপনি বারবার এই অভিযোগ করে তো আসলে লাভ হচ্ছে না বা লাভ হবে না। মানে এটা আমার মনে হয়, এটা আমার মতামত, যে তাকে তো একটা জায়গা দিতে হবে, একটা প্ল্যাটফর্ম দিতে হবে। অবশ্যই অভিযোগের জায়গাটা আছে, অভিযোগের জায়গাটা আছে। আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি এই যে কথা বলছি আমার নিচে দেখছি যে আমাকে ওই যে সমালোচনাগুলো করছে সোশ্যাল মিডিয়ায় এসে, এখনো আপনি প্রতিদিন দেখবেন, দেখে নেওয়ার যে হুমকিটা আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে সাজু আপা আপনাকে দেখে নেব এটা লিখতে পারি, কিন্তু এই যে ঘটনাগুলোর মধ্যে আমার কতগুলো ভুল ছিল, অপরাধ ছিল, আপনি ছাত্রলীগকে দিয়ে মিছিল দমন করবেন এই কথাটা বলার পরে যখন আক্রমণ করা, এটিকে আমি তো ভুল মনে করি না, এটিকে আমি ভুল মনে করি না। আপনারা এখন এসে বলছেন আপনাদের মানে সরি, আপনাকে আমি আওয়ামী লীগের দিকে ঠেলে দিচ্ছি দুই একটা কারণে, বক্তব্যের কারণে। এই যে শিবিরের ছেলেদের কাছে আওয়ামী লীগের যে এই যে কাজগুলো, পদ বিক্রি, এটিকে আওয়ামী লীগের নেতারা জানতেন? জানতেন না? জানতেন, বড় নেতারা জানতেন। যারা সঙ্গে জড়িত ছিলেন, যারা কমিশন বাণিজ্য এই যে অপরাধের দায়ভার, এই অপরাধের দায়ভার আপনি ওই কর্মীটাকে দিচ্ছেন, গ্রামের একটা কর্মী যে পালাতে পারেনি। আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো বড় নেতাকে দেখবেন না। আপনি কি অস্বীকার করেন যে বাংলাদেশে এস আলম গ্রুপকে আইন আদালতের ঊর্ধ্বে জায়গা দেওয়া হয়েছিল এবং যেটা ছিল অন্যায়? আপনি এটা তো স্বীকার করবেন, আপনি তো এটা স্বীকার করবেন, আপনি তো এটা স্বীকার করবেন। আজকে নারীকে গত এপ্রিল মাসে শেয়ার বাজার থেকে 17,000 কোটি টাকা নাই হয়ে গেছে গত এপ্রিল মাসে। তো এখন তো মানে চোর তাড়ায় আপনি ডাকাত এনেছেন। কিন্তু আমি চোর তাড়ায় ডাকাত এসেছে এটার জন্য আমি অনুতপ্ত, আমার হৃদয় রক্তক্ষরণ হয়। কিন্তু ডাকাত যে ছিল সালমান রহমান যে শেয়ার মার্কেট থেকে চুরি করেছে, তদন্ত রিপোর্টটা আপনারা প্রকাশ করতে চাননি কেন? তদন্ত রিপোর্টটা আপনারা প্রকাশ করতে চাননি কেন? প্রচার করা উচিত ছিল। আজকে মানে যে জায়গায় অপরাধী, সজীব ভুইয়ার মন্ত্রণালয়ে 2000 কোটি টাকার একটা প্রজেক্টের দুর্নীতি নিয়ে দুদক তদন্তে নেমেছে। সজীব ভুইয়ার এখনো মন্ত্রী আছে, তারপরে তদন্ত হয়েছে। আমি সজীব ভুইয়াকে কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা বলছি না, আমি প্রত্যেকটা মিডিয়াতে বলি এদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে এবং তার সম্পর্কে প্রচুর অভিযোগ আছে। কিন্তু তার মিনিস্ট্রির অধীনে একটা প্রজেক্টের দুর্নীতি নিয়ে দুদক তো নেমেছে, কিন্তু শেয়ার মার্কেট থেকে 35,000 কোটি টাকা লুট করার পর আওয়ামী লীগের সমর্থক হিসাবে পরিচিত কৃষি ব্যাংকের ডক্টর ইব্রাহিম খালেদ, আওয়ামী লীগের সমর্থক হিসাবে পরিচিত ইব্রাহিম খালেদ যে রিপোর্টটা দিয়েছিলেন, ইব্রাহিম খালেদদের সাথে আমার সম্পর্ক ছিল, ধানমন্ডি 15 নম্বরে তার বাসা, আমি তার কাছে যেতাম মাঝে মাঝে, খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে বলতে বলতে তার গলা ভারী হয়ে গেছে, এত কষ্ট করেছি, রিপোর্টটা প্রকাশ করা যায়নি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে দাঁড়িয়ে বলেছিল এটি প্রকাশ করা যাবে না। কেন? কি কারণ? এই অপরাধটাকে, এই অপরাধের সেটাও যেমন আমরা চাইনি, এখনকার যেটি হচ্ছে সেটাও আমি চাইনি। দুটো অপরাধকে কাউন্টার হিসাবে আমি দাঁড় করি না। আমি বলছিলাম এখান থেকে আমাদের এখন যেটা করো, মুক্তির উপায় হচ্ছে একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে ঢাকা না। আবার প্রত্যেকটা পরিবর্তনকে আপনি যেভাবে আমেরিকার টাকা খেয়ে মানুষ নেমে একটা সরকারকে ফেলে দিল, এই যে বক্তব্য, এই যে স্টেটমেন্ট, এই যে ভাষ্য, এটাও আমি গ্রহণ করি না। কারণ এর ভেতর থেকে আন্দোলনের নানা কৌশল থাকে। আমি আপনাকে মনে করিয়ে দেই, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, কিন্তু আমি বলছি এখন তো যেটা হওয়ার হয়ে গেছে, এখান থেকে মুক্তির উপায় কি আছে, কিভাবে ঘুরে দাঁড়াতে হবে? আপনারা যারা বাইরে আছেন
আপনারা এই আন্দোলনে একটা বিরাট সমর্থন দিয়েছিলেন এবং এই আন্দোলনের পেছনে এবং সামনের থেকে গ্লোবালি আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে যেভাবে রিয়্যাক্ট করেছেন আন্দোলনের সময়, এখন যে সেই প্রত্যাশাটাকে ডাইভার্ট করা হয়েছে, সেখানে একটা বড় রকমের শূন্যতা তৈরি করে এটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সেই কথাগুলো বলেন, আপনাদের কমিউনিটিতে বলেন, আপনাদের সোসাইটিতে বলেন, আপনারা এই আন্দোলনটাকে পরিবর্তন চেয়েছেন। আপনারা আপনাদের জায়গায় বলেন যে রাজু ভাস্কর্যের সামনে আজকে এটা হলো, এটা কাঙ্ক্ষিত না। রাজনৈতিক নেতৃত্ব তো আসলে ইটসেলফ সে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। পাবলিকের যে প্রত্যাশা, পাবলিকের যে এক্সপেক্টটা, সেটিকে ওন করে সে এগুলোকে ঠিক করে। আপনারা বিভিন্ন জায়গা থেকে যখন এই কথাগুলো বলবেন, আপনারা যারা রেমিটেন্স পাঠান এবং যে রেমিটেন্সের উপরে এটা তো রাজনৈতিক দলের কাজ, এটা তো রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দলের কাজ যদি বলেন, আমার একটা পরিচয় আপনি ভুল, মানে শুরুতে যে পরিচয়টা দিয়েছেন, আমি আসলে সিপিবির কোনো নেতা টেতা কেউ না। সিপিবির জাস্ট একজন সমর্থন, শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, শুভাকাঙ্ক্ষী। আমি রাজনীতির সাথে ওইভাবে নাই, দলীয় রাজনীতির সঙ্গেও নাই। কিন্তু আমি আমার জায়গা থেকে যেটুকু দেখি, এখানে কতগুলো পলিটিক্যাল পার্টি তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে না তা না। যদি চেষ্টাটা না করত, তাহলে ইতিমধ্যেই এই জায়গাটা ইতিমধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে যেত। সিপিবির জায়গা থেকে ছুটি বাতিলের বিরুদ্ধে সিপিবি কথা বলেছে, ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সিপিবি কথা বলেছে, এবং এই ধরনের যে রাজনৈতিক ঘটনাগুলো সিপিবি কথা বলেছে, কিন্তু সেটি আওয়ামী লীগের প্রতি দুর্বলতার জায়গা থেকে না। সিপিবি মনে করে যে বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে মুক্তিযুদ্ধ, এটিকে কালিমালিপ্ত করার এবং এর যে হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ডাইভার্ট করার বা বিকৃত করার যে কোনো চেষ্টা সিপিবি তার জায়গা থেকে প্রতিবাদ করবে বলে আমার ধারণা। এবার আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে হবে। সাজেদা পারবেন, এখান থেকে মুক্তির উপায় কি আছে, কিভাবে করে মুক্তির উপায় তো আসলে সরকার, এই সরকারকে হটানো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত জরুরি, এমনটি সবাই বলছে। না, এখন কথা হচ্ছে যে এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো বোঝাই যাচ্ছে যে তাদের কাজটুকু আসলে কি। তাদের কাজটুকু এখন একটা নির্বাচন দিয়ে, মানে গ্রহণযোগ্য সর্বদলীয় একটা নির্বাচন দিয়ে জনগণের যে মানে নির্বাচিত যে সরকার থাকবে তাদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করা। এখন মানে সেই জায়গাটা, মানে সেই নির্বাচনটা হবে কিনা এখন মানুষের সংশয় কিন্তু সেই জায়গাটা নিয়ে। কারণ সরকার এক এক সময় এক একটা বলছে, কখনো নির্বাচনের তারিখটা আজ পর্যন্ত সঠিকভাবে, বা বিএনপি বারবার বলছে যে রোড ম্যাপ দেওয়ার কথা, সে জায়গাটা কিন্তু আসছে না। এবং প্রধান উপদেষ্টা উনি কিন্তু যখন ক্ষমতা, মানে কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করেছিলেন। তো তারপরে দেখলাম যে এই যে মানবিক করিডোর, মানে এটা বোঝাই যাচ্ছে যে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা আসলে আগাচ্ছে। এটা আপনার, জি বুঝতে পেরেছি যে কি বলে শরীফুজ্জামান ভাই, মানে সরকার তো নির্বাচন দিতে চায় না। এবং আমি কালকেও শুনলাম শেখ হাসিনা বলছিলেন যে যারা মনে করছে যে এই সরকার, ইউনূস সরকার নির্বাচন দেবে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। এই সরকার নির্বাচন দেবে না। আমার জায়গা থেকে রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে আমি যেটা দেখতে পাই, 111 টাইপের একটা সরকার এখানে আছে। অনেকে মনে করে যে এই সরকার কতগুলো সংস্কারের ভেতর থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার অবজারভেশন হচ্ছে তারা রাজনীতির থেকে -2 মানে পার্সন না পার্টি। তারা এখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে রাজনীতিতে কোণঠাসা করে অথবা বিদায় করে নতুন বন্দোবস্তর যে কথাটা বলছে, এটি হচ্ছে নতুন একটা ফোর্সকে ইন্ট্রোডিউস করতে চায়, এবং এটি রাজনৈতিক না, অরাজনৈতিক। এবং সেটিকে এনশিওর করার জন্য তারা একটা ব্রিডিং স্পেস নিতে চাইছে। বাংলাদেশে সংস্কারের যে কথাটা আমি বললাম,
এতক্ষণ যে আলোচনা করলাম আমি শেষ করব তাদের এই চক্রান্ত নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। শাহজাদা শেষ যে কথাটি বলেন, শেষ যে নির্বাচন তো দিবে না, আমরা দেখছি শেষ কথাটি হচ্ছে যে মানে আসলে জি শরীফ ভাই যেটা বলছিলেন যে বন্দোবস্ত আসলে প্রত্যেকে চায়, ঠিক আছে, এই সরকারের প্রতিও মানুষের আশা ছিল যে নতুন কিছু তারা করবে, তারা সেভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, সেটি কিন্তু হয়নি। তো এখন নতুন কি বন্দোবস্ত তারা করবে, সে তাদের বন্দোবস্ত তো জনগণের ইতিমধ্যে দেখা আসলে হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে এই জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, যেহেতু গণতন্ত্রের এইখানে তো আপনার আমার ইচ্ছা মতো হবে না, জনগণ যাকে সঠিক মনে করবে, যোগ্য মনে করবে, তাকেই ভোট দিবে এবং সেই দল বা সেই তারাই সরকার গঠন করবে। এখন বাংলাদেশের মানুষ যাকে চাইবে সেভাবেই মানে আগামীতে মানুষ ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে, সেটি আসলে সমাধান। এর চেয়ে আর কোনো সমাধান আসলে নাই আপাতত। এটা নির্বাচন খুব দ্রুত হোক, দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে যাক, সেটি একমাত্র মুক্তির পথ। সেটি সেই মুক্তি গণমাধ্যমের মুক্তি, সেই মুক্তি রাজনৈতিক মুক্তি, সেই মুক্তি বাংলাদেশের গণমানুষের মুক্তি। শরীফুজ্জামান শরীফ এবং শাহজাদা পারভীন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজন ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। শুরু করেছিলাম বাংলাদেশের গণমাধ্যম দিবস বা আজকে যে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে বিষয়টি নিয়ে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখন এত অসংখ্য ঘটনা ঘটছে, একটি ঘটনার আড়ালে অন্য ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে সেইখানে বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, স্বাধীনতা নেই। পুরো বাংলাদেশটি আজকে যেন একটা কারাগারে পরিণত হয়েছে এবং একটা অবরুদ্ধতার মধ্যে রয়েছে। এখান থেকে রাজনৈতিক দলগুলো বলছে তারা ক্রমশই একটু একটু করে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা বলছে নির্বাচনই এখান থেকে মুক্তির একমাত্র উপায়। কিন্তু ডক্টর ইউনূসের সরকার নির্বাচন আদৌ দিতে চায় কিনা সে নিয়েও রয়েছে সংশয়। কিন্তু বাংলাদেশের মানুষ অদম্য, দুর্বিনীত, তারা তাদের অধিকার থেকে কখনোই বিচ্যুত হয়নি, আজও হবে না এবং খুব দ্রুত তারা হয়তো ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং জনগণের প্রতিনিধি এবং জনগণের আইনে দেশ চলবে, মানুষের প্রতিনিধিদের হাতে জনগণের ক্ষমতা যাবে, সেই প্রত্যাশা রাখছি। এবং দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দিয়ে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। বিদায় দিচ্ছি। আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকুন।